কটন বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি। কটন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ। পুলিশ এবং কটনের ছাত্রদের মধ্যে বাকযুদ্ধ। শোভাযাত্রার অনুমতি না নেওয়ায় পুলিশ কটন স্টুডেন্টস ইউনিটি অ্যাসেম্বলিতে বাধা দেয়। সকাল থেকেই সাংস্কৃতিক শোভাযাত্রার জন্য প্রস্তুত ৩,০০০ শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হয়। পুলিশ প্রশাসনের একটি বড় দল নেহরু পার্কের সামনে দড়ি বেঁধে কটন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা মিছিলটি থামিয়ে দেয়। সাংস্কৃতিক মিছিলটি একটি দীর্ঘ পুকুরের তীরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ বাধা দিলে ছাত্র এবং পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্টুডেন্টস ইউনিটি কাউন্সিলের মধ্যে সমঝোতার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শতবার্ষিকী গেট থেকে হোস্টেল রোডের ভিতরে মিছিলটি শেষ হয়। শোচনীয় পরাজয়ের পরের দিনই ভবিষ্যতের জন্য লড়াইয়ে নেমে পড়ল আম আদমি পার্টি শিবির। রবিবার আগামী রোডম্যাপ প্রস্তুতিতে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। যদিও কেজরিওয়ালের বাসভবনে অনুষ্ঠিত হওয়া আপ শিবিরের এই বৈঠক হলো মাত্র 15 মিনিট। বিকেল 4টা থেকে শুরু হয়ে বিকেল 4টা 15 শেষ হয়ে যায় বৈঠক। বৈঠকের পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা জানান, 22 জন জয়ী সদস্যকে নিয়ে এদিন বৈঠকে বসেছিলেন কেজরিওয়াল। সেখানে জয়ী বিধায়কদের সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তা দেন তিনি। সাংবাদিকদের অতিশী বলেন, বিরোধী দল হিসাবে ইতিবাচক ভূমিকা পালন করা এবং সরকারের কাছ থেকে জবাব চাওয়া তাদের দায়িত্ব। বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি যাতে রক্ষা করা হয় এবং কোনো জনকল্যাণমূলক প্রকল্প যাতে আটকে না যায় তারা তার দিকে লক্ষ্য রাখবেন। পাশাপাশি অতিশী বলেন, বিরোধী নেতা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি, বর্তমান পরাজয় নিয়ে আলোচনা চলছে। দিল্লির ইতিহাসে এমন গুন্ডামির সঙ্গে নির্বাচন কখনো হয়নি। প্রকাশ্যে মদ বিতরণ করা হয়েছে এবং কেউ প্রতিবাদ করলে তাকে জেলে পোরা হয়েছে, কিন্তু তারা জনাদেশ মেনে নিচ্ছেন। ভবিষ্যতে তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। বাঁশকান্দিতে জনসমুদ্র। দারুল উলুম মাদ্রাসার খতমে বুখারিতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটল। রবিবার বাঁশকান্দি দারুল উলুমের বার্ষিক এনামি জলসা ও দস্তারবন্দি অর্থাৎ বুখারি খতম অনুষ্ঠিত হয়। বিনা প্রচারের আয়োজন সত্ত্বেও লোকে লোকারণ্য দারুল উলুমের বুখারি খতমের অনুষ্ঠান। মহফিলে সভাপতিত্ব করেন বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসার শেকুল জামিয়া মোহতামিম তথা উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শেখ মাওলানা ইয়াহিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি তথা শাহী মুরাদাবাদ মাদ্রাসার মোহতামিম মাওলানা সৈয়দ আশহাদ রশিদি। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অসম রাজ্য জমিয়ত সভাপতি তথা প্রাক্তন সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল, বিলাসীপাড়ার বিধায়ক তথা রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমদ কাশিমি, বিধায়ক লফিকুল ইসলাম, বহু ইসলামী পণ্ডিত ব্যক্তিবর্গ, জমিয়ত উলামা হিন্দের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দারুল উলুমের বুখারি খতমের অনুষ্ঠানে দেশের বর্তমান সংকট নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক হাফিজ বশির আহমদ। প্রতিবেশীকে আক্রমণ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল এক যুবক। যুবকের আক্রমণে পিঙ্কু দেব নামের এক যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি রবিবার সকালে শিলচর বিবেকানন্দ লেনে সংঘটিত হয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এদিন সকাল বেলা এলাকার রকি দেব নামের এক যুবক লাঠি দিয়ে হঠাৎ করে পিঙ্কু দেবের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে পিঙ্কু দেব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। এই কাণ্ড ঘটিয়ে রকি দেব থানায় গিয়ে আত্মসমর্পণ করে। স্থানীয়রা সংকটজনক অবস্থায় আহত যুবককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং রকি দেবের বিরুদ্ধে শিলচর গুঙ্গুর থানায় মামলা দায়ের করা হয়। দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয় দিয়ে দলের সভাপতি হিসাবে ইনিংস শুরু করেছিলেন জেপি নাড্ডা। 5 বছর পরে সেই দিল্লিতে দলকে জিতিয়ে সভাপতি হিসাবে নিজের ইনিংস শেষ করতে চলেছেন ব্রাহ্মণ নেতা নাড্ডা। বিজেপি নেতৃত্বের দাবি, সাংগঠনিক নির্বাচন চলতি মাসেই সেরে ফেলা হবে। আগামী 1 মাসের মধ্যে নতুন সভাপতি বেছে নেবে বিজেপি।
তবে নাড্ডার পরিবর্তে কে সভাপতির দায়িত্ব নিতে চলেছেন তা নিয়ে যথারীতি মুখে কুলুপ বিজেপি শীর্ষ নেতৃত্বের। তবে দল বলছে নতুন সভাপতির প্রথম বড় পরীক্ষা হতে চলেছে এই বছরের বিহার বিধানসভা নির্বাচন। বিজেপি সভাপতি হিসাবে জল্পনায় রয়েছে একাধিক নাম। দৌড়ে এগিয়ে রয়েছেন জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। দক্ষিণে কর্ণাটকে বিজেপির ক্ষমতায় আসার পিছনে এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ওই নেতা। সন্তোষ দীর্ঘদিন আরএসএসের প্রচারক হিসাবেও দায়িত্বে ছিলেন। পরে আরএসএস থেকে বিজেপিতে আসেন তিনি। বিজেপি সূত্রের মতে লোকসভা নির্বাচনের আগে জেপি নাড্ডার একটি মন্তব্যে আরএসএস এবং বিজেপির মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, যার প্রভাব পড়ে লোকসভা ভোটে। সন্তোষের মতো সঙ্গ থেকে আসা ব্যক্তিকে বিজেপি সভাপতি করা হলে ভবিষ্যতে এ ধরনের ভুল বুঝাবুঝির সম্ভাবনা কমবে বলেই মত রাজনীতিকদের। তাছাড়া সন্তোষ বিজেপি রাজনীতিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ভেঙ্কাইয়া নাইডুর পরে দক্ষিণ থেকে কোনো নেতা বিজেপি সভাপতি হননি। বিশেষ করে বিজেপি যখন দক্ষিণে প্রভাব বাড়ানোর কথা ভাবছে, তখন বিএল সন্তোষ অন্যতম সেরাবাজি হতে পারেন। রবিবারই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। তিনি পদত্যাগ করার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বীরেন সিংকে খোঁচা দিল কংগ্রেস। 2 বছর ধরে লাগাতার জাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। আগেই এই হিংসা এবং পুরো পরিস্থিতি মোকাবিলায় মণিপুর রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলছিল কংগ্রেস। এই ইস্যুতে বীরেন সিংয়ের পদত্যাগের দাবিও করা হয়েছিল কংগ্রেসের তরফে। এতদিন পরে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার বাল্লার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন বীরেন সিং। তারপরেই বীরেন সিংকে খোঁচা দিয়েছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অনেক দেরি করেছেন বলেও মন্তব্য করেন তারা। সোশ্যাল মিডিয়া এক্সে রাহুল লেখেন, তারা অনেক দিন ধরেই বীরেন সিংয়ের পদত্যাগ দাবি করছিলেন। তার অভিযোগ, গত 2 বছর ধরে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরে বিভাজনে উস্কানি দিয়েছিলেন। মণিপুরে হিংসা, প্রাণহানি এবং ভারতের ধারণা ধ্বংস হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কাজ চালিয়ে যেতে দিয়েছিলেন। এই সঙ্গে রাহুলের দাবি, জনসাধারণের চাপ বৃদ্ধি, সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাব বীরেন সিংকে পদত্যাগ করতে বাধ্য করেছে। বিধানসভায় কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিল। এর ফল কী হবে তা আন্দাজ করেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন বলে দাবি করেন জয়রাম রমেশ। ছত্তিশগড়ের বিজাপুরে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে প্রায় 12 ঘণ্টা ধরে মাওবাদী দমন অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত 31 জন মাওবাদী নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর, বিজাপুরের জাতীয় উদ্যানে প্রায় 50 জন মাওবাদী জড়ো হয়েছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। 12 ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ে অন্তত 31 জন মাওবাদী নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে 2 জওয়ানেরও। 31 মাওবাদীর মৃত্যুর পরে আবারও হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, নকশাল মুক্ত ভারত গঠনের লক্ষ্যে ছত্তিশগড়ে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে 31 নকশালের মৃত্যুর পাশাপাশি প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। মানবতা বিরোধ নকশালবাদ বন্ধ করতে গিয়ে তারা 2 সাহসী জওয়ানকে হারিয়েছেন। অমিত শাহ আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন, 2026 সালের 31 মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করবেন। উল্লেখ্য, গত বছর রায়পুরে মাওহিংসা প্রতিবাদী 7 রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2026 সালের মার্চ মাসের সময়সীমা নির্ধারণ করেছিলেন। এরপর একাধিকবার তার কথায় ঘুরে ফিরে এসেছে এই সময়ের মধ্যে দেশ মাওবাদী মুক্ত করার প্রসঙ্গ। ছত্তিশগড়ের এই অভিযানের পর চলতি বছরে অন্তত 86 মাওবাদীর মৃত্যু হয়েছে সে রাজ্যে। 16 জানুয়ারির এক অভিযানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় 18 জন মাওবাদী নিহত হন।
2 থেকে 21 জানুয়ারি আরও 16 জন মাওবাদীর মৃত্যু হয় নিরাপত্তা বাহিনীর অভিযানে। ওই অভিযানেই মৃত্যু হয় অন্যতম মাওবাদী শীর্ষ নেতা জয়রাম রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতির। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। এরপরে 1 ফেব্রুয়ারি বিজাপুরে এক অভিযানে 8 জন মাওবাদীর মৃত্যু হয়। চলতি বছরে এখনও পর্যন্ত রবিবারের ঘটনায় ছত্তিশগড়ের সবচেয়ে বড় মাওবাদী দমন অভিযান। সূত্রের খবর, গত 14 মাসে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর হাতে 278 জন মাওবাদীর মৃত্যু হয়েছে।